আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। গুঞ্জন জোরালো হয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে। অসুস্থতার কারণ দেখিয়ে তিনি আজ জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠাতে পারেন। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে নানা তথ্য প্রকাশিত হলেও সরকার আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি। আর বিএনপির পক্ষ থেকে পদত্যাগের চাপ দেওয়ার খবরও অস্বীকার করা হয়েছে। এদিকে গুঞ্জনের মধ্যে চিকিৎসার জন্য ব্যাংককে থাকা স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম নির্ধারিত সময়ের আগে দেশে ফিরছেন। থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দুপুর 12টা 10 মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তাঁর। দর্শক, এই মুহূর্তে বঙ্গভবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রুদ্র রফিক। চলে যাচ্ছি তার কাছে। রফিক, রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের যে বিষয়টি সেটি নিয়ে আমরা জানছি যে সরকার থেকে তেমন কিছু এখন পর্যন্ত খোলাসা করা হয়নি এবং বিএনপির পক্ষ থেকে তাকে পদত্যাগের চাপ দেওয়ার যে বিষয়টি সেটি অস্বীকার করা হয়েছে। আপনি আসলে সর্বশেষ কি তথ্য পেয়েছেন, যে গুঞ্জন শুরু হয়েছে সেটির কোনো সত্যতা পেয়েছেন কিনা? তারই আসলে গুঞ্জনটি যত সময় গড়াচ্ছে ততই আসলে তীব্র হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে আসলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কথা বলেছিলাম এবং তার কাছে জানতে চেয়েছিলাম সরকারের এই অবস্থান কি। তিনি আসলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের এই পদত্যাগের বিষয়ে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার একটা আহ্বান তিনি জানিয়েছেন। তবে আমরা বেশ কয়েকদিন ধরেই কিন্তু নানা সূত্রের মাধ্যমে শুনতে পারছি যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি অসুস্থতার কারণে আসলে পদত্যাগ করবেন বলে নানা মাধ্যম থেকে কিন্তু আসছে। গতকাল রয়টার্সে কিন্তু একটি সংবাদ প্রকাশিত হয়েছে, তারাও কিন্তু বেশ কয়েকটি সূত্রের মাধ্যমে এই খবরটি জানিয়েছে যে শুক্রবার বিকেলে অর্থাৎ আজ বিকেলে রাষ্ট্রপতি পদত্যাগ করবেন। ইতিমধ্যে কিন্তু স্পিকার হাফিজউদ্দিন তিনি আজ দেশে এসে পৌঁছাবেন দুপুর 2টার দিকে। চারিদিকের আসলে সূত্রগুলো আসলে বলছে আজ রাষ্ট্রপতি পদত্যাগ করবেন, তবে এটার সত্যতা কিন্তু সরকারের পক্ষ থেকে বা বিএনপির পক্ষ থেকে আসলে কেউ নিশ্চিত করছে না এবং তারা এটি কিন্তু সত্যতা জানাচ্ছে না। তবে আপনাকে একটু জানিয়ে রাখি, এই ডিসেম্বরে কিন্তু রাষ্ট্রপতি বলেছিলেন যে ফেব্রুয়ারি নির্বাচনের পর তিনি পদত্যাগ করতে পারেন এবং তার শারীরিক অবস্থা ভালো নয় জানিয়ে তিনি বলেছিলেন যে তিনি পদত্যাগ করবেন। তবে তার সেই সময়কার ঘোষণা কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে তিনি আসলে তার দায়িত্বে বহাল ছিলেন এবং ইতিমধ্যেই কিন্তু 3 বছরেরও বেশি সময় তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন এবং আগামী 2028 এপ্রিল পর্যন্ত কিন্তু তার দায়িত্ব রয়েছে। আপনাকে একটু জানিয়ে রাখি, রাষ্ট্রপতি যদি আজ বিকেলে পদত্যাগ করেন সেক্ষেত্রে কিন্তু স্পিকার বরাবর তাকে পদত্যাগপত্র দিতে হবে এবং সেক্ষেত্রে সংবিধান অনুযায়ী যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত স্পিকার দায়িত্ব পালন করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে এবং সংবিধান অনুযায়ী 90 দিনের মধ্যে সংসদে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত করতে হবে। তবে আমরা সকাল থেকে এই বঙ্গভবন এলাকায় অবস্থান করছি এবং এখানে এসে যেটি দেখেছি যে আসলে অন্যান্য দিনের যে পরিবেশ থাকে সেই পরিবেশই বিরাজ করছে। কোনো ধরনের বাড়তি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বা অন্য ধরনের কোনো কার্যকলাপ বা এখানে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন এ ধরনের কোনো কিছু আসলে এখানে নেই। খুবই স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে। আসলে সময় বলে দেবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন পদত্যাগ করছেন কি করছেন না, তবে সেই সময় পর্যন্ত আসলে তানি আমাদের অপেক্ষা করতে হচ্ছে। তানি। জি, নিশ্চয়ই পরবর্তী সংবাদগুলোতে নিশ্চয়ই আমরা দর্শকদেরকে এ ব্যাপারে আরো আপডেট জানাতে পারবো। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, চিকিৎসার জন্য ব্যাংককে থাকা স্পিকার হাফিজউদ্দিন আহমদ তার নির্ধারিত যে সময় সেটির আগেই ফিরছেন এবং আমরা যেটি জানি যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ করার একটা গুঞ্জন তৈরি হয়েছে। এই ব্যাপারে আপনার কাছে কি তথ্য রয়েছে জানাবেন। তানি, আসলে রাষ্ট্রপতি পদত্যাগের যে গুঞ্জন তার মধ্যে কিন্তু কিছুক্ষণের মধ্যে দেশে ফিরছেন বর্তমান যিনি স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ। 12টা 10 মিনিটে তার ফ্লাইট নামার কথা রয়েছে।
তার যে থাইল্যান্ডের সফর ছিল সেটি সংক্ষিপ্ত করে তিনি দেশে ফিরছেন। আগামী ২৬ তারিখে তার দেশে ফেরার কথা ছিল, কিন্তু তিনি আজকে দেশে ফিরছেন। যেহেতু সাংবিধানিক কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মের কারণে হয়তোবা তিনি দেশে ফিরছেন। রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেন, সেই হিসেবে লিখিত একটি পদত্যাগপত্র তিনি স্পিকারের কাছে জমা দিবেন এবং সেইটি স্পিকার গ্রহণ করার পরে আসলে রাষ্ট্রপতি তার পদত্যাগটি নিশ্চিত হবে। পাশাপাশি বর্তমান স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমেদ তিনি কিন্তু অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ পাবেন এবং তিনি নিয়োগ পাওয়ার পরে আগামী ৯০ দিনের মধ্যে সাংবিধানিক যে নিয়ম, তার নিয়মের মধ্যে ৯০ দিনের মধ্যে একজন রাষ্ট্রপতিকে নির্বাচিত করবেন, অর্থাৎ সংসদ সদস্য যারা রয়েছেন তাদের ভোটে আসলে নির্বাচিত হবে রাষ্ট্রপতি। যেহেতু বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে আছে, তাহলে ধারণা করাই যাচ্ছে যে সেখানে আসলে বিএনপি থেকে যাকে মনোনয়ন বা যাকে নির্বাচিত করা হবে তিনি আসলে রাষ্ট্রপতি হবেন। এই নিয়ে কিন্তু গুঞ্জন চলছে গত ২ দিন ধরে এবং সেটি আরও জোরালো হয়েছে যেহেতু আজকে স্পিকার তিনি ফিরছেন। আমরাও অপেক্ষায় রয়েছি তিনি দেশে নামার পরে গণমাধ্যমের মুখোমুখি হন কিনা, গণমাধ্যমের সঙ্গে কথা বলেন কিনা, সেই অপেক্ষায় আমরা রয়েছি। আসলে তিনি যদি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন, সেই বিষয়গুলো নিয়ে কথা বলেন, তাহলে আমরা দর্শকদেরকে আসলে সেটিও জানিয়ে দিতে পারবো। বা যে আনুষ্ঠানিকতাগুলো যেগুলো হবে, তিনি আসলে ফেরার পরে তার দপ্তরে তিনি যেতে পারেন বা যেগুলো হবে আসলে সেই বিষয়গুলো আমরা দর্শকদেরকে পরবর্তী সংবাদের মাধ্যমে সেটি জানিয়ে দেব। তানি, সাকিব, ধন্যবাদ আপনাকে। ওদিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ ইস্যুতে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বেঙ্গল ডেল্টা কনফারেন্সে বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। এর আগে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, অর্থনৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করছে সরকার। তিনি আরও বলেন, ইরান, যুক্তরাষ্ট্র ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেশের অর্থনীতিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। সরকার চ্যালেঞ্জ মোকাবেলায় ফাইট করছে বলেও জানিয়েছেন তিনি। কথা গুজবে আমি বিশ্বাস করি না, আর পত্র পত্রিকা পড়ে তো রাজনীতির কথা বলা যাবে না। আর এটা হচ্ছে যে রাষ্ট্রপতির কথা, তো ওটা গুজব দিয়ে কিছু বলা যাবে না। এটা হচ্ছে এখনই বলার সময় আসেনি, যখন সময় আসবে তখন সবাই আপনারা জানতে পারবেন। গ্যাস সংকটের কারণে দেশের বিভিন্ন সিএনজি স্টেশনে প্রতিদিন গাড়ির দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। এলএনজি ভাসমান টার্মিনালে যান্ত্রিক ত্রুটির ফলে প্রাকৃতিক গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে। পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় চালকদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। এতে অনেক চালকের দৈনিক আয়ও কমেছে। সাময়িক এই সংকটের ফলে জনজীবন ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে। যান্ত্রিক ত্রুটির কারণে সংগঠিত এই সংকট খুব দ্রুতই কেটে যাবে বলে মত সংশ্লিষ্টদের। এক সপ্তাহ ধরে খুব বেশি সমস্যা। সকালে দাঁড়াইছি, ফজর নামাজ পড়িয়ে দাঁড়াইছি, হপাই কেল গ্যাস পাইতেছি। যেখানে গ্যাস নিতে লাগে আধা ঘন্টা ছিল, আমরা সারা রাত জায়গা থেকে আমরা গ্যাস নিয়েছি। ধরেন এখন দরকার 80-100 পাইছি, এই জন্য আমাদের অনেক কষ্ট হচ্ছে। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর শ্যামলী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহিম। রহিম, গ্যাস সংকটের বিষয়ে যে পাম্প সংশ্লিষ্টরা রয়েছেন তারা কি বলছেন এবং সকাল থেকে ফিলিং স্টেশনগুলোতে আপনি কেমন চাপ দেখছেন যানবাহনের? তারই সকাল থেকে আমরা বিভিন্ন স্টেশনগুলো, সিএনজি স্টেশনগুলো আমরা ঘুরেছি। আমরা যেমন দীর্ঘ গাড়ির কিন্তু আমরা সারি দেখেছি, প্রাইভেট কার থেকে শুরু করে সিএনজি যেগুলো রয়েছে আমরা দীর্ঘ লাইন দেখেছি। এখন পর্যন্ত আমি বর্তমানে রয়েছি শ্যামলী এবং কল্যাণপুরের মাঝের যেটি হানিফ স্টেশন রয়েছে, সেইখানে আমরা যেমনটি দেখেছি যে ড্রাইভারদের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছে তারা সকাল 6টার পর থেকে লাইনে দাঁড়িয়ে এখন কিন্তু তারা গ্যাস পাওয়ার কাছাকাছি এসছে। এক কথায় তারা কিন্তু আর অল্প কিছুক্ষণের মধ্যে গ্যাস নিতে পারবে, এমনটাই তারা জানিয়েছে। তবে একটি তথ্য জানিয়ে রাখি,
শহরের বিভিন্ন স্টেশনে কিন্তু সকাল থেকে গ্যাস দিলেও মিডিলে 1 ঘন্টার জন্য কিন্তু গ্যাস দেওয়া বন্ধ ছিল, কারণ প্রেশার কম ছিল গ্যাসের এবং সেই চাপ কম থাকার জন্য কিন্তু তারা গ্যাস দিতে পারছিলেন না এবং তারা কিন্তু আবারও শুরু করেছে এবং দীর্ঘ লাইন কিন্তু এখন পর্যন্ত রয়েছে। এছাড়া একটু তথ্য জানিয়ে রাখতে চাই, কক্সবাজারে যেই সিএনজি স্টেশনগুলো রয়েছে সেখান থেকে যেই যান্ত্রিক ত্রুটি, সেই যান্ত্রিক ত্রুটির জন্যই কিন্তু এই গ্যাসের যে সংকট সেটি কিন্তু তৈরি হয়েছে বলে জ্বালানি সচিবের পক্ষ থেকে জানানো হয়েছিল গত বুধবারে, এবং তিনি যেমনটি জানিয়েছিলেন যে 2 দিনের মধ্যে কিন্তু এটি সমাধান হওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত সেটি হয় নাই। তবে কবে নাগাদ হবে এমনটি কিন্তু প্রশ্ন থেকে যায়। তবে এই গ্যাস সংকটের জন্য কিন্তু বিশেষভাবে ভোগান্তির মধ্যে পড়েছে নিম্ন আয়ের যারা সিএনজি চালক রয়েছে, তারা বলছেন যে এই গ্যাস নিতে গিয়ে কিন্তু তাদের 5 থেকে 6 ঘন্টা দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে এবং এটার জন্য কিন্তু তাদের আয়ের কিন্তু প্রভাব পড়েছে এবং এটার জন্য তারা কিন্তু ভোগান্তির মধ্যে রয়েছে বলে তারা জানিয়েছে। তো সব মিলিয়ে যেমনটি বলা যায় যে এখন পর্যন্ত কিন্তু গ্যাসের যেই সংকট সেটি রয়েছে এবং দীর্ঘ লাইন কিন্তু এখনও রয়েছে। তবে শুক্রবারের দিন হয় কিন্তু কলকারখানাগুলোতে গ্যাসের চাপ কিছুটা কমেই কিন্তু কিছুটা স্বাভাবিক রয়েছে বলে মনে করা হচ্ছে। তো এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। তানি, ধন্যবাদ আপনাকে। রাজধানী সহ দেশের বিভিন্ন বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এখন সাধারণ ক্রেতার নাগালের বাইরে। বিশেষ করে পেঁয়াজের দাম বেড়েছে অনেকখানি। সবজি, কাঁচামরিচ, ডিম সহ বেশ কিছু খাদ্যপণ্যের উচ্চমূল্যে ভোগান্তিতে পড়েছেন ক্রেতারা। চালের বাজারে তুলনামূলক স্থিতিশীলতা দেখা গেলেও বিভিন্ন ধরনের চালের দামে রয়েছে পার্থক্য। টানা বৃষ্টি আর বন্যার কারণে মোকামে পণ্যের দাম বেড়েছে বলে দাবি বিক্রেতাদের। নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও দামের সর্বশেষ অবস্থা নিয়ে রাজধানীর কারওয়ান বাজার থেকে আরও জানাচ্ছেন অভি আরিফ। আরিফ, বাজারে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলোর দাম বেড়েছে সেগুলোর মধ্যে কোন কোন দ্রব্যের দাম বেড়েছে এবং এই নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে কেমন প্রতিক্রিয়া দেখছেন? তার নিয়ে আপনি জানেন যে টানা বৃষ্টির দাপটে অস্থিরতা বিরাজ করছে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে, এবং আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর কারওয়ান বাজার, এবং এখানে আমরা সকাল থেকে যেটি দেখেছি যে বিশেষ করে কাঁচামরিচ, পেঁয়াজ এবং ডিমের দামটি ঊর্ধ্বগতিতে রয়েছে, যা সপ্তাহের ব্যবধানে হয়ে গেছে প্রায় দ্বিগুণ। আমরা যদি আরও একটু জানে রাখতে চাই যে কাঁচামরিচের দাম গত সপ্তাহে ছিল 100 টাকা 120 টাকা, সেটি এখন প্রায় 250 টাকা ছুঁয়েছে, এবং পেঁয়াজের দাম যেটি ছিল 45 বা 40 সেটি এখন কিন্তু 60 টাকার অধিক দামে বিক্রি হতে দেখা গেছে কারওয়ান বাজারে। এবং ডিমের দামের সমন্বয় হচ্ছে প্রায় 15 থেকে 20 টাকা। গত সপ্তাহে যে ডিম ছিল 40 টাকা 45 টাকা, সেই ডিম কিন্তু এখনকার বাজারে বিক্রি হচ্ছে প্রায় 60 টাকায়। এবং এই যে রান্নার যে প্রয়োজনীয় উপকরণগুলোর দাম বেশি হওয়াতে কিন্তু ক্রেতাদেরকে বর্তমান বাজারে বাড়তি টাকা গুনতে হচ্ছে, এতে করে তাদের মধ্যে কিন্তু এক প্রকার ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা গেছে। এবং আমরা এই মুহূর্তে একজন পেঁয়াজের যে দাম জানিয়েছি আপনাদেরকে এবং একজন কাঁচামরিচ বিক্রেতার সাথে কথা বলে জানানোর চেষ্টা করব তারা আসলে এই বিষয়ে কি বলছেন। একটু বলবেন যে এই যে বাজারে হঠাৎ করে অস্থিরতা বিরাজ করছে মরিচের দাম, এটি আসলে কেন একটু যদি বলেন। এটা ভাই যতগুলো জেলা আছে, বৃষ্টি হয়েছে, যেখানে মরিচ হয়, বন্যা হয়ে মরিচ গাছ নষ্ট হয়ে গেছে। আজ আমরা মরিচ কিনছি 170 টাকা কেজি, ব্যস্ত আছে 160 টাকা কেজি, তাও দেখতে পারেন। তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে বাজারে সরবরাহ কম? হ্যাঁ, সরবরাহ কম, খুব কম, দাম বেশি। হ্যাঁ, 200 টাকা করা হয়েছে মরিচ। 190 পাইকারি কত বিক্রি করতেছেন? আমি ব্যস্ত আছি 160। হ্যাঁ, লুসকানে ব্যস্ত আছি। বাজারে তো আরো অধিক বিক্রি হচ্ছে আমরা দেখেছি। হ্যাঁ, 160। দর্শক, তাই আপনাকে যেমনটি জানাচ্ছিলাম যে আসলে ব্যবসায়ীরা বৈরী আবহাওয়ার শত বুলে আউডালেও কিন্তু ক্রেতারা বলছেন যে সঠিক তদারকি এবং যেই পর্যবেক্ষণের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে স্বস্তি ফিরবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারে, এমনটাই প্রত্যাশা ক্রেতাদের। তো এই ছিল রাজধানীর কারওয়ান বাজার থেকে আজকের বাজার দরের সর্বশেষ। তানি, ধন্যবাদ আপনাকে। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে আবারও 8 জন ভারতীয়কে পুশ ইনের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে বিএসএফ। সকালে প্রাগপুর ইউনিয়নের জয়পুর সীমান্তে 146 বিএসএফ ব্যাটালিয়নের চর মেঘনা ক্যাম্পের সদস্যরা নদীপথে 2 জন পুরুষ, 4 জন নারী এবং 2 জন ট্রান্সজেন্ডারকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে বিজিবির টহল দল দ্রুত অবস্থান নিয়ে কঠোর বাধা দিলে অনুপ্রবেশকারীরা নদী পথেই ভারতে ফিরে যেতে বাধ্য হয়। 47 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জানিয়েছেন, যে কোনো সীমান্ত আইন লঙ্ঘন ও অবৈধ অনুপ্রবেশ রুখতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
এর আগে গত জুনেও 12 জনের একটি দলকে একইভাবে পুশ ইনের চেষ্টা করে বিএসএফ। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।